তো বন্ধুরা, ড্রেস ছাড়া হয়ে গেছে আমার। তো পর্ব দ্বিতীয়তে আমি বলেছিলাম যে ড্রেসটা ছেড়ে নিই। দেখো, এটা পর্ব তৃতীয়। তো আমার ড্রেস ছাড়া হয়ে গেছে। এরকম দেখো কি সুন্দর, সঙ্গমের পাশেই দেখো চেঞ্জিং রুম করেছে ছোট ছোট করে। মহিলা পুরুষ উভয় চেঞ্জ করতে পারে। আমরা পুরুষ বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আমরা মাঠে ঘাটে কি ড্রেস চেঞ্জ করব? দেখো কি সুন্দর চেঞ্জিং রুম করেছে, দেখেছো? সবাই এখানে চেঞ্জ করছে, কোনো অসুবিধা নেই। মহিলাদের জন্য কোনো অসুবিধা নেই, পুরুষরা চাইলেও এখানে চেঞ্জ করতে পারে জামা কাপড়। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, ভিড়টা তো দেখতেই পাচ্ছ। যত বেলা গড়াচ্ছে আরও সঙ্গমে চান করার জন্য একদম সবাই ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, তাই না? চারিদিকে দেখতে পাচ্ছ লোক সমাগম হয়েছে ভালোই। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ কিন্তু। তো আমরা এখন যাব আখাড়ার দিকে। দেখো, এই দেখো টয়লেট, পাবলিক টয়লেট দেখেছো? প্রচণ্ড লাইন দিয়ে পাবলিক টয়লেট সঙ্গমের পাশেই করা রয়েছে, মহিলা পুরুষ আলাদা আলাদা। তো এখানে যে যেরকম পারবে যেতে পারো। আর এই যে দেখছো রয়েছে চেঞ্জিং রুম, খুব ভালো। দেখো, তোমরা হয়তো অনেকেই জানো আমি রোস্টার মানুষ, তাই না? ক্যামেরা নিয়ে ওই ব্লগারদের মতো বকবক করতে খুব একটা পছন্দ করি না, আমি ভালো লাগে না। তো এখন আমরা যাচ্ছি ওই পারে, মানে আখাড়ার দিকে। তো আমরা যেই রুটটা ধরেছি দেখো, জুসির দিকে যাচ্ছে, জুসি ক্ষেত্র। আর এটা হচ্ছে পিপা পুল 1-2কে কানেক্ট করেছে। মানে আমরা এখন পিপা পুল 1-2 এর মধ্যে দিয়ে যাব। 1-2টা হচ্ছে অক্ষয় বট, পিপা পুলটার নাম হচ্ছে অক্ষয় বট পিপা পুল। ঠিক আছে, এরকম 30টা পিপা পুল টোটাল রয়েছে, যেটা গঙ্গাকে পার করার জন্য বানানো হয়েছে টেম্পোরারিভাবে। এই পিপা পুলগুলোর কিন্তু এক একটা পিপা পুলের এক একটা নাম আছে, যেমনি ত্রিবেণী হলো, জগদীশ হলো, মহাবীর হলো। তো আমরা অক্ষয় বট পিপা পুল দিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর পাখিগুলো, পরিযায়ী পাখিগুলো কি সুন্দর এক ঝাঁক এসে বসছে, আবার উড়ে চলে যাচ্ছে, আবার এদিক দিয়ে এসে বসছে, আবার উড়ে চলে যাচ্ছে। এরকমই করছে ওরা, বেশ দেখতে সুন্দর লাগছে। এক ঝাঁক পাখি সাদা, মানে বক টাইপের, কি নাম জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো পাখিগুলোর নাম, তাহলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট অবশ্যই করো। দারুণ লাগছে। এই দেখো উড়ে গেল, কি সুন্দর দেখলে, মানে এক জায়গায় উড়ে বসছে আর আসে। এ দেখো পিপা ফুলগুলো দেখতে পাচ্ছ যে ক্যাপসুল, এগুলো যে খালি কিন্তু, হ্যাঁ খালি ক্যাপসুল, কিন্তু এর মধ্যে হাজার হাজার টন এর মধ্যে দিয়ে চলাফেরা করলেও, মানুষজন গেলেও কিছু হবে না। তো আমরা যেটা বলছি, আমি যেই পিপা পুল দিয়ে যাচ্ছি এটা হচ্ছে অক্ষয় বট পিপা পুল 1-2কে কানেক্ট করেছে। ঠিক আছে, এরকম 30টা পিপা পুল আছে। তো এখন আমরা যাচ্ছি আখাড়ার দিকে, ওই পারেই সব আখাড়া। ও মানে সাধু সন্তরা ওইখানেই আছেন। যেমনি সেক্টর 21 হলো, সেক্টর 20 হলো, 19 হলো, 16, 17, মানে জুসি ক্ষেত্রটা ওখানেই সমস্ত রকম সাধু সন্ন্যাসীরা আছেন এবং বাবাজিদের আখাড়া আছে। ওখানেই তোমার লাঙ্গারখানা আছে, ওখানেই সব কিছু, ওখানে তুমি থাকতেও পারবে। সেই জন্যে আমরা যাচ্ছি একদম যেখানে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি সেখান থেকেই আমরা যাচ্ছি। সেখান থেকে তোমার পিপা পুল 1-2টা একদম সামনে, সেই জন্য এই পিপা পুল 1-2 ধরেই আমরা যাচ্ছি। আর আমাদের সামনে পড়বে তোমার 20 আর 21 নম্বর সেক্টর। সেই জন্য আমরা ভাবছি 21 নম্বর সেক্টরেই গিয়ে উঠবো। 21 নম্বর সেক্টরেই অনেক তোমার বাবাজিদের আখাড়া আছে। যে দেখো কথায় কথায় আমরা চলে এসেছি সেক্টর 21। এই দিকেই আছে কিন্তু। এবার এইখানে গিয়েই দেখবো কোনো আখাড়া। দেখো 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 বোর্ডে লেখা আছে, দেখো দেখতে পাচ্ছ 20, দেখো লেখা আছে 20, 18, 90, 21 সব কিন্তু এই দিকে। ঠিক আছে, এবার আমরা দেখি যদি কোনো বাবাজিদের আখাড়ায় পাই, তাহলে কমসে কম আজকের রাতটা বা কালকের রাতটা তো স্টে করতে পারবো। কারণ আমি দেখে নিচ্ছি দুপুরবেলা যেরকম গরম, সেরকম রাত্রেবেলা বাবা তুমি খোলা আকাশের নিচে থাকতেই পারবে না। দেখো ভানকান্ডি ধাম, ঠিক আছে, গোপালজির মূর্তি, জয় গোপাল। তো এই ওয়ানকান্ডি ধামে আমি উঠলাম এসে। তো এইখানে এটা হচ্ছে সেক্টর 21 মার্ক 02 মধ্যে পড়ে। তো এই বাবাজির আশ্রমে থাকবো, বাবাজির সঙ্গে কথা হলো। বাবাজি বললো हाँ रह सकते हो, कोई दिक्कत नहीं है, रहना खाना पीना सोना सब बंदोबस्त है, कोई दिक्कत नहीं है बेटा, रह जाओ। তো দেখো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি আশ্রমটা। মানে টেম্পোরারি হলেও, মানে সত্যি ভক্তদেরকে গুরু মানে সত্যি খুব ভালোবাসেন। মানে গুরুজি সত্যি এমনি হওয়া যায় না কিন্তু। দেখো সাধু সন্তরা বসে আছেন। ঠিক আছে, এটা হচ্ছে আসল বাবাজি। ঠিক আছে, আর তোমাদের চত্বরটা দেখাই একবার, ওয়ানকান্ডি ধামের চত্বরটা দেখাই। এখানে রান্না হচ্ছে, এখানে কিন্তু কোনো মহিলার যাবার অ্যালাউ নেই। এখানে মহিলা পুরুষ
উভয় কিন্তু থাকতে পারে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে তোমাদের টেন্টটা একবার দেখাই, যে টেন্টগুলোতে থাকছি। এই যে এই টেন্টটাতে আমি থাকবো। আমি কেন, অনেক লোকেই আছে। এ দেখো, তোমাদের দেখাচ্ছি বাইরেটা। এবার ভেতরে ঢুকছি। দেখো টেন্টটার ভেতরটা অনেকটাই বড় টেন্ট। এ দেখো এইদিকে মহিলারা সব থাকবে, হ্যাঁ। আর ওই সাইডে পুরুষরা, মানে মহিলা পুরুষ আলাদা আলাদা। তো এখানে বিচুলি পাতা রয়েছে, কোনো লাক্সারির কোনো ব্যাপার নেই। আর বালিশ, কম্বল, ক্যাঁথা সব ওনারাই দিচ্ছেন। মানে আমি তো এটাই ভাবছি যে কি কপাল নিয়ে এসছি, মানে সত্যি। কুম্ভ মেলা আসবো 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 করে এসেও গেলাম, আবার থাকার ব্যবস্থাও হয়ে গেল। বিকেল বিকেল হয়ে গেছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য পাঞ্জাবিটা ছেড়ে জ্যাকেটটা পরে নিলাম। এখানে কিন্তু বিভিন্ন রাজ্য থেকেও লোকজন এসছে, তাদের সঙ্গে পরিচয় করলাম, বেশ ভালো লাগলো আর কি। এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, দেখতেই পারলে আখাড়াতে খেয়ে নিলাম। এবার আমরা যাব লেটে হুয়ে হনুমানজি মন্দির। ওই দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখো দেখতে পাচ্ছ লেটে হুয়ে হনুমানজির মন্দিরটা, ওইখানেই আমরা এবার যাব। আর ওখানের পাশেই আছে আকসাই বাট। আকসাই বাট এবার বুঝতে পারলে কেন বলছিলাম পিপাপুলটার নাম? 1-2 পিপাপুল মিলিয়ে নাম দেওয়া হয়েছে আকসাই বাট, বুঝেছো? এবার আমরা যাব আকসাই বাটে মন্দিরে। ওইখানে কি বলো তো, ওই মন্দিরে তোমার রামজি বিশ্রাম নিয়েছিলেন, সেইখানেই যাব। চলো তাহলে যাওয়া যাক। সঙ্গম দ্বার দিয়েই যেতে হয়, মানে এখানে সব সেক্টরগুলো কানেক্টেড, বুঝেছো তো? মানে তুমি রাস্তা অলি গলি এরকমভাবে কোথা কোথা দিয়ে চলে যাবে, কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? কিন্তু দেখতে পাবে আলটিমেট তুমি কানেক্ট হয়ে যাচ্ছ গিয়ে। চলো তাহলে যাওয়া যাক। এসেই পড়েছি, দেখতে পাচ্ছ লেটে হনুমানজির মন্দির। জুম করে দেখালাম। এই পথ ধরেই চলতে থাকবে এবার, কোনো অসুবিধা নেই। এখানে হারাবার কোনো ভয় নেই, জিজ্ঞেস করতে করতে লোকে পথ দেখিয়ে দেবে তোমাকে, চলে যাবে। এ দেখো একটা নাগা বাবা বসে আছে। ব্যাড লাক ভাই, ভিআইপি এসেছে। দেখছো পেছনে হনুমানজির মন্দির, লেটে হনুমানজির মন্দিরের গেট, সেই জন্য 8টায় খুলবে, কিছু করার নেই। পাশেই রয়েছে আকসাই বাট মন্দির, তাই ভাবলাম এখানে একটু ঘুরে যাই। এখানে রামজি সীতা মাইয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং এখানেই বিশ্রাম নিতেন। চলো তাহলে তোমাদের দেখাই যে মন্দিরের ভিতরটা কীরকম। দেখো এই সেই বট গাছ যেখানে তিনি বিশ্রাম নিতেন। তোমরা দেখতেই পাচ্ছ রামজি, সীতা মাইয়া এবং লক্ষ্মণজির এখানে মূর্তি রয়েছে, খুবই সুন্দর মূর্তি, দেখে চোখ জুড়িয়ে যাবে। এ দেখো লেখা রয়েছে, দেখো শ্রী আকসাই বাট, দেখেছো? এইটাই কিন্তু মেন বট গাছ, আমি ওটা তোমাদের ভুল বলেছিলাম। ওখানে বিশ্রাম নিতেন না, এখানে সীতা মাইয়ার সঙ্গে দেখা করতে আসতেন এবং এখানেই উনি বিশ্রাম নিতেন। এটাই কিন্তু আসল বট গাছ, ওটা আমি ভুল বলেছিলাম। তো সব জায়গায় ভিআইপির কেস ভাই, ভিআইপি ঢুকেছে বলে আমাদের ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না, গ্রিলে তালা মেরে রেখে দিয়েছে। দেখো বট বৃক্ষটা দেখো কত বছর পুরনো, মানে রামজি তো 2000 বছর ছিলেন, তো তার আগেকারই হতে পারে, মানে কত পুরনো এই বটবৃক্ষটা, মানে মানে আন্দাজ করতে পারবে না আর কি, মানে ধারণার বাইরে। সেই তবে থেকে এই বট গাছটা জীবিত রয়েছে। হ্যাঁ, রামজি আজকে 2000 বছর আগে ছিলেন, যেটা শোনা কথা। তুমিও চোখে দেখোনি, আমিও চোখে দেখিনি, শোনা কথা। তাই এখানে এসে চোখটা জুড়িয়ে গেল, প্রাণটা ভরে গেল, কারণ বারবার তো আর এইসব জায়গায় আসা হয় না। তাই কুম্ভ মেলায় আসলাম, এসে এটাও দর্শন হয়ে যাবে, কখনো ভাবতে পারিনি। জয় শ্রীরাম। অনেকক্ষণ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু গেট খুলছে না, কারণ ভিআইপিদের আগে প্রণাম করা হবে, ওনারা পুজোও করবেন, তারপরে তো জেনারেল মানুষরা আমাদের মতো মানুষরা ভেতরে ঢোকার চান্স পাবে, তাই নয় কি? যাক গিয়ে বেরিয়ে পড়ি, 8টার মধ্যে না গেলে আবার ভিড় হয়ে যাবে হনুমানজির মন্দিরে। তো বন্ধুগণ, এই যে এটা হচ্ছে লেটে হুয়ে হনুমানজির মন্দির। এবার আমরা প্রবেশ করব। আকসাই বাট মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, চলো। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এবার আমরা প্রবেশ করব, চলো তাহলে যাওয়া যাক। চলে আসো আমার পিছন পিছন। চলো,
এই যে রেলিংগুলো যে দেওয়া আছে না, এগুলো কিন্তু লাইনটাকে মেনটেন করার জন্য। মানে এত ঘোরাচ্ছে যে কি বলবো। যাই হোক, কিছু করার নেই। দর্শন যখন করতে এসছি, একটু তো কষ্ট করতেই হবে। একবার ওই লাইনটা ছাড়ছে, একবার এই লাইনটা ছাড়ছে, এরকম, জানো তো? তো কিছু করার নেই। দেখতে পাচ্ছ কুয়াশা কিন্তু ভালো এখানে। কুয়াশার জন্যই ঠান্ডাটা হয়, কিন্তু কুয়াশা খুব ভালো বলে ঠান্ডাটাও ভালো লাগে। মানে উপভোগ করা যায় আর কি, মুখ দিয়ে ধোঁয়া বেরোয়। তো ফাইনালি আমরা চলে এসেছি, এবার মন্দিরে প্রবেশ করব। এতক্ষণ আমরা জিগজ্যাগ লাইনে খেলা করছিলাম, ঠিক আছে? তাও অনেকটাই ভিড় রয়েছে। একটা ওই লাইন ছাড়ছে, একটা এই লাইন ছাড়ছে, একটা থার্ড লাইন ছাড়ছে, এরকম করে মানে অনেকগুলো লাইন আর কি। এখনও সাজানো হচ্ছে, কালকে বসন্ত পঞ্চমী আছে, তো কালকে নাগা সন্ন্যাসীদের আবার স্নান আছে, স্নান যাকে বলে, তৃতীয়। মণি অমাবস্যায় হয়েছে দ্বিতীয়, এটা তৃতীয়। চলো আস্তে আস্তে ভিড় এগোচ্ছে, ভিড় ঠেলে ঠেলে আমরাও এগোচ্ছি। চলো আস্তে আস্তে, চলো 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 চলো, যাওয়া যাক। জয় হনুমান, জয় শ্রীরাম। দেখেছো, কথায় কথায় বলাই হয়নি তোমাদের, লেটে হয়ে হনুমানজির মন্দিরের আসল রহস্যটা। যখন সীতা মাইয়ার সঙ্গে হনুমানজি দেখা করতে এসেছিলেন, তখন না পড়ে গেছিলেন, ঠিক আছে? এই যে পড়ে গেছিলেন, একবারে পাতালে চলে গেছিলেন, সেই তার প্রতিচ্ছবিটা কিন্তু রয়ে গেছিল, ঠিক আছে? সেই জন্যই বলা হয় লেটে হয়ে হনুমানজি মন্দির। তো কুম্ভ মেলায় আসলে এই লেটে হয়ে হনুমানজি মন্দির দর্শন না করলে আর অক্ষয় বট মন্দির না দর্শন করলে তোমার কিন্তু কুম্ভ মেলা ঘোরাটা সার্থক হবে না। এই তীর্থ করাটা তোমার সার্থক হবে না, বুঝেছো? তাই কি ভাবছো, বাড়ি বসে থেকে লাভ নেই, চলে আসো, কষ্টসৃষ্ট করে হলেও চলে আসো, কারণ এটা 144 বছরে একবার এসেছে, আবার আসবে তোমার সেই 2169 সালে। তখন না আমরা থাকবো, না আমাদের পরবর্তী জেনারেশন থাকবে। চলো, অনেক বকবক হলো। এই তো আমরা শেষমেশ হনুমানজির মূর্তির কাছে চলে এসেছি। মূর্তি তো নয়, যেন জলজ্যান্ত উনি একদম তাকিয়ে রয়েছেন, তাই না? কী রূপ ফুটে উঠেছে, দেখেও ভালো লাগে। সবাই দর্শন করো আর বলো জয় হনুমান, জয় শ্রীরাম। সবাই বলো জয় শ্রীরাম, জয় হনুমান জি কি জয়। কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবে। দেখো এখানে সব আরতি হচ্ছে, ঠিক আছে? সাধুরা বসে রয়েছে, এখানেই কিন্তু প্রসাদ চড়াচ্ছে, মুগের লাড্ডু দেওয়া হচ্ছে এখানেই। দেখো সাধু সন্ন্যাসীরা বসে আছে, তোমাদের এখানে আশীর্বাদ নিতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আশীর্বাদ দিয়ে দেবে। খালি 5 টাকা 10 টাকা দিয়ে দাও, ব্যাস ভরপুর আশীর্বাদ, মন খুলে দিল খুলে দেবে। তো বন্ধুগণ, অক্ষয় বট এবং লেটে হয়ে হনুমানজি মন্দির দর্শন করার পরে চলে এলাম ডিজিটাল শো দেখতে, ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টারে। এখানে দেখানো হবে যে সমুদ্র মন্থন থেকে শুরু করে অমৃত কলস কোথায় কোথায় অমৃত পড়েছিল, সব কিছু ব্যাপারটা শোয়ের মাধ্যমে দেখানো হবে। তাই একদল ভেতরে প্রবেশ করেছে এবং আমরা বাইরে ওয়েটিং করছি। এই একদল বেরোলেই আমরা প্রবেশ করব। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে চারিদিকে, মানুষ এখনও টিকিট কেটে ঢুকছে। এই যে টিকিট কাটার সেন্টারটা দেখতে পাচ্ছ, ওইদিকে 3টে তাঁবুর মতো রয়েছে, ওখানে টিকিট দেওয়া হচ্ছে, ওখান থেকে টিকিট কেটে লোকে ভেতরে ঢুকছে। এই যে বাসের লাইন দেখতে পাচ্ছ, ওই দেখো পেছনে দেখো লাইন দিয়ে লোকে কিন্তু ঢুকছে, এরকম জিগজ্যাগ লাইন করা আছে। তো এখন আমরা ওয়েট করছি, একদল বেরোলে ভেতরে ঢুকবো আমরা। দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে, টিকিটের মূল্য বেশি না, মাত্র 50 টাকা। তোমরা আসলে অবশ্যই ডিজিটাল শো দেখবে মহাকুম্ভে। আমি তোমাদেরকে এটা সাজেস্ট করব, মহাকুম্ভে আসলে ডিজিটাল শোটা দেখতে এসো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এবার আমরা ভেতরে প্রবেশ করব, চলো। यहाँ पर अभी प्रोजेक्शन होएगा 1 मिनट का है, उसके बाद जो आगे चल रहा है ऐसे 3 मिनट का है वो। उसके बाद हम आप लोगों को फ्री कर देंगे जितना टाइम आप बिताना चाहते हैं अंदर, और बाकी हमारे गार्ड के ऊपर है वो कितना धक्का दे रहे हैं आपको आगे। तो आप जो भी सामान लेकर आए हैं अपने साथ लेकर जाएंगे, क्योंकि एग्जिट आप और कहीं से लेंगे, तो सब और गंदगी अंदर ना फैलाएं प्लीज। तो शो खत्म हो जाएगा, शुरू कर रहे हैं।
এরপর আমাদের আর একটা শো দেখানো হবে বলেছে। এটাই হচ্ছে মেন, কিভাবে সমুদ্র মন্থন হলো, কিভাবে অমৃত চারিদিকে ছড়িয়ে পড়লো, এই তো এইখানে দেখানো হবে। सुवासित माला को देव योग्य जान वे उसे स्वर्गाधिपति इंद्र के पास ले गए। हे सरपति, ये दुर्लभ माला मैं आपको भेंट करता हूँ, इसे मेरा आशीर्वाद समझकर सहेज कर रखें। परंतु इंद्र महर्षि के आशीष का मान न कर सके और अधिकार के प्रमाण हुए उन्होंने वो माला ऐनायत के मस्तक पर रखी। पुष्प गंध से असर जयावत में माला धरती पर रखी। जिस धर्म ऐश्वर्य पर तुम इतना इतराते हो, मैं वही तुमसे छीन लूंगा। मैं इसी क्षण तुम्हें और तुम्हारे लोग को श्रीहीन होने का श्राप देता हूँ। हे मस्तक, ऋषि श्राप के प्रभाव से देवताओं का वैभव छीनेगा। तीनों लोगों में हाहाकार मचेगा। देवों की शक्ति क्षीण होते ही दानवों ने देवलोक पर आक्रमण कर दिया। देव असुर संग्राम के पश्चात स्वर्ग लोग दानवों के अधीन हो गया। पतित पराजित देवगण त्राहिमाम करके श्री हरि विष्णु की शरण में पहुंचे। प्रभु, तीनों लोगों को संकट है, हमें इस शाप से मुक्ति दिलाइए। देवराज, इस संकट का समाधान सागर मंथन है, परंतु मंथन तभी सफल होगा जब देवता और दानव मिलकर प्रयास करेंगे। ये कैसे संभव होगा नाथ? सृष्टि के कल्याण हेतु इन दो परस्पर शक्तियों को साथ आना ही होगा। हरि आज्ञा से मंथन आरंभ किया गया। मंदराचल पर्वत को बधाई और नाग वासुकी को नीति लगाकर दानव और देव समुद्र को मथने लगे। मंथन आरंभ होने के कुछ समय बाद ही हर ओर अंधकार छा गया। भीषण ताप से सब झुलसने लगा। हे ईश्वर, ये कैसी विपदा है? ये हराहर विष था, जिसकी भयंकर गंध और ज्वाला से सब नष्ट होने लगा। और तब जीवों की करुण पुकार सुन पशुपति महादेव प्रकट हुए। यदि इस विष को नियंत्रित नहीं किया गया तो प्रलय सुनिश्चित है, परंतु मैं इसलिए भी उनको इस सृष्टि को छूने नहीं दूंगा। महादेव ने विष को अपने कंठ में धारण कर लिया। इस कारण उनका कंठ नीला हो गया और वे नील कंठ कहलाए। महादेव की कृपा से हराहर विष की ज्वाला शांत हुई और तीनों लोगों में संतुलन स्थापित हुआ। मंथन पुनः आरंभ हुआ और एक के बाद एक अमूल्य विद्या प्राप्त हुए। अंततः अमृत घट लिए धर्मंतरी प्रकट हुए। अधीन हो इंद्र ने धर्मंतरी से कुंभ छीन लिया, परंतु दानव ये कैसे होने लगे? देवों और दानवों में अमृत पाने के लिए छीना जल्दी शुरू हो गया। इस कलह का अंत करने के लिए श्री हरि को मोहिनी रूप में अवतरित होना पड़ा और उन्होंने बड़ी चतुराई से सारा अमृत देवताओं को दिला उन्हें अमर कर दिया। समर्थ हो देवों ने स्वर्ग पर धर्म का राज पुनः स्थापित किया। परंतु इस सारे प्रकरण में एक विशेष बात और हुई। छीना जल्दी में अमृत की 4 जालक बूंदे स्वर्गलोक, पाताललोक और पृथ्वी पर आ गई। पृथ्वी पर ये बूंदे प्रयाग, हरिद्वार, उज्जैन और नासिक में गिरी। अमृत से पवित्र हुई धरा तीर्थ बन गई। यही कारण है कि इन स्थानों पर हर 12 वर्षों में कुंभ मेले का आयोजन होता है। समय की अनंत धारा में ये परंपरा अनादिकाल से चली आ रही है। महाकुंभ मेला 2025 में आपका स्वागत है। आइए इस अद्वितीय आध्यात्मिक अनुभव का भाग बने। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পর্ব চতুর্থে। টাটা, গুড বাই।